সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি স্বপ্নধরা স্বাধীন সংলাপে। সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। বাবলি ইয়াসমিন পুরো আয়োজন জুড়ে থাকছে আপনাদের সঙ্গে। আজ আমার নির্ধারিত বিষয় নির্বাচন সামনে রেখে এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে সম্মানিত দুজন অতিথি আমার সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন। পরিচয় করে দেব তাদের সঙ্গে। স্টুডিওতে আছেন ডক্টর আনম এহসানুল হক মিলন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, বিএনপি। স্বাগত জানাই আপনাকে এই আয়োজনে। আছেন রুহিন হোসেন প্রিন্স, সাধারণ সম্পাদক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিপি। স্বাগত জানাই আপনাকে এই আয়োজনে। নির্বাচনকে সামনে রেখে এই বিষয়টি নিয়ে আসবো। যেহেতু ঐক্যমত্য কমিশনের বৈঠক চলছে, দ্বিতীয় দফার বৈঠকে আমরা টানটান উত্তেজনা দেখছি। বিশেষ করে আজকে বেশ কিছু ঘটনা কিন্তু ঐক্যমত্য কমিশনের এই সংলাপকে ঘটনা বহুল করে তুলেছে। যেহেতু রহিন হোসেন প্রিন্স ভাইয়া সেখানে ছিলেন, তাকে দিয়ে একটু শুরু করতে চাই। বিএনপির ওয়াকআউট থেকে শুরু করে ফায়ার অ্যালার্মের মুলতবির মতো ঘটনা অনেকটাই অনেক ধরনের প্রশ্নের তৈরি করেছিল। বলা হচ্ছে যে ঘটনা বহুল ঐক্যমত্য কমিশনের একটা সংলাপ হয়েছে। মাঝখানে আপনাদেরও আমরা দেখেছি ওয়াকআউট করতে। পুরো সংলাপ নিয়ে যদি একটু কথা বলতে চাই, একেবারে তো শেষের দিকে কেমন চলছে? ধন্যবাদ আপনাকে। এখানে আমাদের বিশিষ্ট নেতা মিলন ভাইকে শুভেচ্ছা জানাচ্ছি। যারা দূর থেকে শুনছেন তাদেরকেও ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। হ্যাঁ, আপনার কথা শুনেই না আমার মনে হলো যে আসলেই তো বোধহয় আজকে সকাল থেকে একটা বিশেষ ঘটনাবহুল ছিল, কারণ তার আগেই আমার এই মাথায় এটা ছিল না। এটা একটা আমরা খুব সাদামাটাভাবেই আলোচনা করি, আমি সেভাবেই বলার একটু চেষ্টা করি। এটা তো ঠিকই আমরা জানি যে কি বলে যে একটা সংস্কার প্রস্তাব নিয়ে অনেক দিন ধরে আলোচনা হচ্ছে, এবং আমি জিনিসটাকে যেভাবে বুঝি যে সংস্কার প্রস্তাবে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত একটা কমিটি তারা প্রস্তাব করেছে, তার মধ্যে অল্প কিছু বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোকে আলোচনা করার ওনারা চেষ্টা করছেন যে আমরা কতটুকু ঐক্যমত্য হতে পারি। যেটা ঐক্যমত্য হব এটা রাজনৈতিক দলগুলোরই ঐক্যমত্য, তারা সেটা সবাই মিলে বলবে যে আমরা ক্ষমতায় গেলে বা না গেলেও এইটা আমরা বাস্তবায়ন করব, এইটা আমাদের অঙ্গীকার, এইরকম একটা সাধারণ বিষয় নিয়ে। এবং সেটা তো দীর্ঘদিন হয়ে গেল। সম্ভবত যদি ভুল না করি গত এবছর 15ই ফেব্রুয়ারিতেই তো এটার সূচনা, যদি এটা গঠিত হয়েছিল গত বছর অনেক আগেই। তো যাই হোক, তা সেইটার জন্য আমি আর না যাই, এবার সরাসরি চলে আসি যে আজকে সম্ভবত দ্বিতীয় পর্বে যে আলোচনাগুলো আমরা করছি এটা হচ্ছে 19তম দিন। এবং এটা শুনলে জানি না যে দর্শক বন্ধুরা কি মনে করবে যে প্রকৃতপক্ষে এইবারে কিন্তু খুব বেশি এজেন্ডা না। ওনারা যেটা বলেছেন যে আমরা 19 থেকে 20টা এজেন্ডা নিয়ে আলোচনা করতে চাই, তাতে মানে কি মনে করবে এই কারণে বলছি যে এই 20টা এজেন্ডা এতদিন চলে গেল এবং এখনো কিন্তু শেষ করা যায়নি আর কি। তো যাই হোক, এক একদিন এক একটা নিয়ে আলোচনা হচ্ছে, এবং এইটা নিয়ে কিছু মতদ্বিমত তো বটেই, সব বিষয় থাকবে, কিন্তু মতদ্বিমতের একটা দিক তুলে ধরেই তাহলে আজকের দিনে আমি আসতে পারবো। সেটা হচ্ছে একটা আলোচনা, যদি বলেন আমরা প্রধান উপদেষ্টার সাথে যখন দেখা করি সেটা গত বছর 5ই অক্টোবর, এবং পরবর্তীতে 15ই ফেব্রুয়ারি এটার শুরুতে উনি বলেছিলেন যে এ ধরনের ঐক্যমত্য মানে হচ্ছে, কারণ এটা তো বুঝবেন আমরা তো কোনো নির্বাচিত বডিও না, কিছুও না, কিন্তু এটা এক ধরনের একটা পরামর্শমূলক সভা, এবং আমরা ক্ষমতায় গেলে কি করব সেটা অঙ্গীকারনামা, এটাই। এবং যে পরিবর্তনের সংস্কারের কথা বলা হচ্ছে, এখন যদি আইন দিয়ে কিছু সংস্কার করা যা হবে, আর বাকিগুলো নেক্সট নির্বাচিত পার্লামেন্ট তারা করবে, বিশেষ করে সংবিধান সংশোধনের মতো আরো গুরুত্বপূর্ণ যেটা যা নিয়ম আছে। রাষ্ট্র কাঠামোর আসলে কি পরিবর্তন আসবে এই সংলাপের মাধ্যমে বা এখান থেকে যে সনদটা আমরা পাবো? কেননা আমরা গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে কিন্তু সবচেয়ে বড় চাহিদার জায়গাটা হচ্ছে যে রাষ্ট্র কাঠামোতে পরিবর্তন আনতে হবে, রাজনীতিতে পরিবর্তন আনতে হবে, সংস্কৃতির ক্ষেত্রে। এই সংলাপ থেকে আসলে আমরা সেই পরিবর্তনগুলো, সেটাই আমি বলতে চাচ্ছি আর কি। এখন সেই আলোচনায় এখন এটা আবার আপনি আলোচনাটা বললেন বলে বলি যে রাষ্ট্র কাঠামো মৌলিক পরিবর্তন, এটা কিন্তু অ্যাকচুয়ালি যদি আমাকে বলেন যেটা আমরা ওইখানে বলেছি, এইটা আপনি কি বলে এক পাল্লায় মাপতে পারবেন না। ওনার কাছে একরকম, আমার কাছে একরকম, আপনার কাছে একরকম। এটাই হওয়া উচিত, কারণ আমরা তো ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল, আমার ভিন্ন আদর্শ আছে। এই জায়গায় কিন্তু ঐক্যমত্য আপনি পুরোটা করতে পারবেন না, কিন্তু কতগুলো বিষয় ঐক্যমত্য করে। আমি যেটা বলছিলাম, তাইলে আমরা বলেছি শুরুতে এবং উপদেষ্টাও বলেছিলেন যে যতটুকু আমরা 100% ঐক্য সবাই একমত হবো সেটাই হবে ঐক্যমত্য। 19-20 থাকলে আলোচনা করে চেষ্টা করবো, যেটা এটা চেষ্টা হচ্ছে। আপনি বৃষ্টির কথা বলছিলেন, বৃষ্টির মধ্যে ইতিমধ্যে 12টিতে সবাই, না আমি 12টা আমি বলছি যে 12টা বোঝার আগে যে এই যে 20টা, এই 20টাই তো আমাদের ঐক্যমত্য ছিল না বলেই আলোচনা করে ছাড় দিয়ে যতটুকু যার পক্ষে সম্ভব সেটা ঐক্যের প্রচেষ্টা নেওয়া হচ্ছে, এটাই। তবে এক্ষেত্রে আমি এবার ওইটা বলেই তাহলে আজকের দিনটা বুঝতে সুবিধা হবে। আমরা প্রথম দিন আমাদের দিক থেকে এবং অনেকের দিক থেকে বলেছিলাম যে এটা চাপাচাপি করা উচিত না, এটা তো কি বলে, এটা তো আদর্শের ব্যাপার। এবং এইটা ধরে নেন কথার কথা, আমরা এই যে 3 জন বসেছি,
এখন হয়তো কোনো পয়েন্টে ঐক্যমত্য হলাম না, কোনো অসুবিধা নেই। আমি যখন নির্বাচন করব আমার নির্বাচন ইস্তাহারে থাকবে, কারণ আমরা যেটা লিখছি এটা বাস্তবায়ন করবে তো জনগণ। তাহলে আমি আমার নির্বাচন ইস্তাহারে যাব, আমাকে নির্বাচিত করলে আমি করব আমার কথা, জনগণের যেটা পছন্দ হবে হ্যাঁ, অথবা উনি ওনার কথা এখন ঐক্যমত্য হয়নি, কিছু আসা যায় না, উনি যাবে, এই পদ্ধতি হওয়া উচিত। তা আজকে অ্যাকচুয়ালি আলোচনার যে এটা ছিল সেটা হচ্ছে আমাদের এই যে বিভিন্ন সাংবিধানিক বা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান অনেকগুলো আছে, যেমন ধরুন নির্বাচন কমিশন অলরেডি সে ব্যাপারে সেটেলড, কিন্তু দুদকের প্রশ্ন, মহাহিসাব রক্ষকের প্রশ্ন, ন্যায়পালের প্রশ্ন, এরকম আরো কতগুলো জায়গা আছে আর কি। তা সেইটা আমাদের সংবিধানের পার্ট হবে কি হবে না, এটা একটা আলোচনা, বড় আলোচনা ছিল, আমাদের ঐক্যমত্য আসলে ছিল না। কিন্তু আমার পজিশন যদি বলেন, আমাদের পজিশন যেটা ঐক্যমত্য নেই, লিমিট, এটা ছেড়ে দেন, এটা নিয়ে চাপাচাপি করতে যেয়েন না, কারণ সবটা করা যাবে না। কিন্তু ওনারা আজকে আবার টেবিলে আনলেন, কিন্তু আমরা দেখলাম যে টেবিলে এনে যখন আলোচনাটা শুরু হলো, কারণ আমরা বলেছি এরকম ওপেন আলোচনার বাইরে দরকার হলে ইন্ডিভিজুয়াল দলগুলোর সাথে কথা বলেন, সেটা হয়। তা আমাদেরকে জানানো হলো, বিএনপির নেতৃবৃন্দ ছিলেন, তো শুরুতেই এই মিটিংয়ের যিনি কোঅর্ডিনেট করেন মূলত আলী রিয়াজ সাহেব, তিনি জানালেন যে বিএনপি আজকে এই আলোচনায় ওনারা থাকতে চান না, ওনারা বলেছেন এ ব্যাপারে ওনারা পার্টিসিপেট আগে থেকেই তারা জানিয়েছিল যে এটা জানিয়েছে, যদি বলেন আমাদের কাছে আকস্মিক, কিন্তু আমি না থাকাটাকে বা ওইটা আমার বুঝতে অসুবিধা হয়নি, কারণ তারা এটার বিরুদ্ধেই ছিল। তারা মনে করে যেহেতু রাষ্ট্র পরিচালিত করেছে, তাদের আমি সবারটাই গুরুত্ব দেওয়ার পক্ষে, আমার যেমন যুক্তি আছে আপনার ওনাদের যুক্তিও আমি যুক্তিটা ধরতে চাই, আমি কোনোটাকে নাকচ করার পক্ষে না, আমরা এরকম ওয়াইড পজিশন। তা যেহেতু ওনারা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন বা অনেকে ধারণা করে যে তারা একটা বড় দল, ভবিষ্যতে হয়তো বা দায়িত্ব পালন করতে পারেন বা এরকমের, তো ওনারা পরিষ্কার বললেন যে দেখেন আমরা নির্বাহী বিভাগ যেমন তারা অনেক সময় এমন ক্ষমতাধর হয়, কর্তৃত্ববাদী স্বৈরাচারী হয়ে ওঠে, কিন্তু নির্বাহী বিভাগকে হাত পা বেঁধে দেওয়া উচিত না, এই জন্য আমরা ওটার পক্ষে না। কিন্তু আমরা মনে করি যে অন্ততপক্ষে নিয়োগ কমিটির মাধ্যমে কিছু জায়গায় যদি আমার সাংবিধানিক পার্ট করা যায়, বাধ্যবাধকতা হয়, ভালো। তা যখন ওনারা শুনলাম এটা করলেন, একেবারেই আমি প্রথম যখন আলোচনা শুরু হচ্ছে আমি কোশ্চেনটা করলাম যে আমি প্রসিডিওর নিয়ে কোশ্চেন করতে চাই, এবং বলে যে কি, আমি বললাম যে যেহেতু একটা দল তারা এ বিষয়ে পার্টিসিপেটই করবে না, তা ধরেন আলোচনা করলাম, করে আমরা সবাই একমত হলাম, তো ওই দলের তো দ্বিমত, তাহলে তো এটা ঐক্যমত্য হলো না, তাহলে এই আলোচনার লাভটা কি? তাহলে এই আলোচনা হয়তো আমরা ব্রেন স্টর্মিং করলাম, তাহলে তো অন্য কিছু হবে না, এই ব্যাপারে আপনারা বলেন। তখন অবশ্য চেয়ার থেকে বলা হলো যে দেখেন এটা তো আমরা টেবিলে এনেছি আপনাদের কথার উপর, যাই হোক, তার মানে আমি বলছি যে ওই কারণেই ওনারা চলে গিয়েছিলেন এবং পরে আবার ওনারা আসেন। কিন্তু পরে যেটা বললেন একবারেই সে বলে যাই যে পরে এসে অ্যাকচুয়ালি যখন আসলেন তখন আমরা আরেকজন তখন কথা বলছিলেন, আমরা তখন জানতে চাইলাম ওকে ওনারা এসেছেন, তো এখন ওনারা যদি কথা আমরা শুনতে পারি ভালো হয়। কিন্তু ওনার কাছে মাইক যাওয়ার আগে তখন হঠাৎ করে অ্যালার্ম বাজতে থাকলো, এবং আমরা ওই ধরনের অভ্যস্ততাও কেউ না, প্রথমে ভেবেছি কি হচ্ছে, মাইকের প্রবলেম কিনা। আসলে প্রথমে যদি বলেন ফ্র্যাঙ্কলি স্পিকিং মনে হলো যে মাইকের গ্যাগ শব্দ হয় ওইরকম কিনা, না পরে বললাম যে এটা নাকি অ্যালার্ম। তখন অবশ্য সাথে সাথে এটা আমাদের থেকে যিনি চেয়ারে ছিলেন আরিয়াজ বললেন যে না এটা তো ফায়ার অ্যালার্ম, অনেকক্ষণ ধরে বাজছেন, তা সুতরাং আমরা আগে সবাই নিচে নেবে সেফটিতে যাই। কিন্তু শেষে হচ্ছে যে আজকে বলি এইটাকে আমরা পরে হয়তো চলে আসলাম, অত গুরুত্ব দিয়েছিলাম না, কিন্তু আমাদের চেয়ারের দিক থেকে পরে যেটা হলো, যেহেতু দেশবাসী জেনেছে, বিশ্ববাসী জেনেছে এটা যেহেতু অন এয়ার হয়েছে, তো এইখানে ওনাদের পক্ষ থেকে বলা হয়েছে, আমরা একমত হয়েছি, ওইখানে তো ফরেন সার্ভিস একাডেমি বিরাট বিষয়, তা তাদেরকে যারা কর্তৃপক্ষ তাদেরকে 24 ঘন্টার জন্য অনুরোধ করা হয়েছে, এটা কি কারণে হয়েছে এইটা তারা একটা তদন্ত করে আগামীকাল জানাবে, কারণ এটা আমরা জানাতে চাই। এই হচ্ছে আজকের, সুতরাং এটা কিছু টক মিষ্টি ঝালের মতো একটা ঘটনামূলক একটা বিষয় ছিল। এহসানুল হক মিলন, আপনার কাছে আসি। জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে 4টি সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগের যে বিষয়টি যখন আসলো তখন বিএনপি ওয়াক আউট করলো এবং কিছুক্ষণ পর তারা আবার ফিরে এলো। এটি আসলে এটি কি পূর্ব পরিকল্পনা ছিল যে এরকম একটা, আর এটাতে সমস্যা কোথায়? 4টি সাংবিধানিক কমিশনের প্রতিষ্ঠান নিয়োগের ক্ষেত্রে শুধুমাত্র বিএনপি এটার বিরোধিতা করছে যতটুকু এখন পর্যন্ত জানি, মানে এটার কারণটা আসলে কি? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার প্রিন্স ভাইকে। অ্যাটলিস্ট বোধহয় কয়েকদিন রেস্ট পাবে বা একদিন রেস্ট পাবে ফায়ার আলমের 24 ঘন্টা অন্তত পক্ষে, কালকে আবার শুরু হবে, হয়ে যাবে। যাক, বিষয়টা হচ্ছে কি, এই যে সংস্কার সম্পর্কে বলি, সংস্কার আমাদের প্রয়োজন রয়েছে, এটা আমরা উপলব্ধি করতে পেরেছি যখনই দেখলাম যে স্বৈর শাসক লেডি হিটলার বা ফেসিবাদের নায়ক পলাতক প্রধানমন্ত্রী তার অত্যাচার অনাচারের মধ্য দিয়ে আমরা দেখলাম যে না, এদেশে একটি সংস্কার প্রয়োজন রয়েছে, এটা আমরা উপলব্ধি করতে পেরেছিলাম। যদিও 91-তে আমরা ছিলাম, 96-তে তারা দায়িত্বে ছিল, 2001-এ আমরা দায়িত্বে ছিলাম,
ওই সময় কিন্তু আমরা এটা উপলব্ধি করতে পারিনি, কারণ আমরা ভেবেছিলাম যে এই যে প্রত্যেক 5 বছর পর ফেয়ার নির্বাচন হচ্ছে কেয়ারটেকার গভর্নমেন্টের মধ্য দিয়ে, তো সংস্কারের দায়িত্ব তো হলো ইটসেলফ, আমরা সংস্কার না করলে আমরা ভোট পাবো না। তখন সকলেই ওই নির্বাচনী ভীতি কাজ করাতে, পপুলারিটি কনটেক্সটের কারণে তখন এই ফেসিবাদ জন্ম নেয়নি, এই প্রশ্ন আসেনি। তা নাহলে আমরা যখন 91 দায়িত্বে ছিলাম তখনও করতে পারতাম, 2001-এও করতে পারতাম, কিন্তু ওই সিচুয়েশন তখন হয়নি। মানে বাধ্যবাধকতার বিষয়টা এখন এসেছে, এখন এসছে যখন এই লেডি হিটলার আসলো তখন। দেখুন, বাধ্যবাধকতা যখন আমরা চিন্তা করেছি তখন আমরা কিন্তু তারই, অর্থাৎ জুলাই 36-এর আগেই আমরা 2023-এ 13ই ফেব্রুয়ারি আমরা 31 দফা রাষ্ট্র মেরামতের আমরা সংস্কারের কথা বলেছি। এর আগে 27 দফা ছিল, এর আগে 2016-এ 2030 ভিশন ছিল। সব ভিশন পাল্টে যায় যখন ফেসিবাদ তখন কোনো কিছু কাজ করে না। সেই জন্য মোটা দাগে এই সংস্কার একটি বিশাল কাজ। আমি মনে করি না মাত্র 6 মাসের কথা উনি বললেন, ফেব্রুয়ারি 15 থেকে আগস্ট 15 পর্যন্ত 6 মাস পূর্বে, 6 মাসে এই রাষ্ট্রীয় সংস্কার এত বড় বিষয়টি করা আদৌ কিন্তু আমাদের পক্ষে সম্ভব না। তবু এই উদ্যোগ নিয়েছে, যেহেতু আমরা 1400 আমাদের আত্মহতি দিয়েছে, 20,000 এখনও পঙ্গু, সব মিলিয়ে জাতি এমন একটি পরীক্ষা দিয়েছে এবং ছাত্র জনতা সকলে মিলেই দেশকে চাচ্ছে নতুনভাবে তৈরি করতে। সেই কারণে সংস্কার প্রয়োজন রয়েছে। বিএনপি ওই 1 বছর আগেই, এই পতনের 1 বছর আগেই বিএনপি সংস্কারের কথা বলেছে। তাহলে দেখুন, আমরা যতগুলি আইটেম বলেছি প্রত্যেকটির ভিতরেই কিন্তু সব রয়েছে। এখন স্পেসিফিকলি ক্যাটাগরিক্যালি কথা হচ্ছে। আজকে যে 4টি কমিশন সংস্কারের কথা বলা হচ্ছে, ক্যাটাগরিক্যালি বিএনপি, আমি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সময় যাচ্ছি না, বেগম খালেদা জিয়া 3 বার দেশের প্রধানমন্ত্রী ছিলেন, তার মধ্যে আমারও সৌভাগ্য হয়েছিল 5টি বছর থাকার জন্য। আপনি যদি কাউকে রাষ্ট্র পরিচালনার জন্য হাত পা বেঁধে পানিতে ফেলে দেন সাঁতার কাটো, তাহলে কিন্তু রাষ্ট্র পরিচালনা ঠিক মতো হবে না। সব সংস্কারের মধ্যে একটা লিমিটেশন থাকতে হবে। দেখুন, পৃথিবী তো এখন এমন একটি স্টেটে আছে যে এখানে আমরা অন্যান্য বিশ্ব আমরা সংস্কার দেখেছি। এই সংস্কার করতে আমার মনে হয় না কমপক্ষে 2-2.5 বছরের নিচে রাখার সময় লাগে। কিন্তু এখন তো সিদ্ধান্তে পৌঁছতে পারে, সবগুলো দল মিলে যদি একটা সিদ্ধান্ত বা একটা সনদে যায়, জাতীয় সনদের দিকে যায়, সেটিও তো সেই জায়গাটা যদি আপনি স্পেসে জানতে চান, তাহলে আমাদের যে এক্সপেরিয়েন্স রাষ্ট্র পরিচালনায়, এই এক্সপেরিয়েন্সে কিন্তু আমরা গর্ব করে বলছি না, অন্যদের নেই। তাহলে আমরা জানি এই প্রবলেমটা ক্যাটাগরিক্যালি কোথায়। সেজন্য আমরা কিছু কিছু বিষয়ে আমরা বলি যে না, মোটা দাগের যেগুলি আমরা মেনে নিচ্ছি, কিন্তু এই ছোটখাটো অনেকগুলি বিষয় রয়েছে যে সেগুলো সরকার পরিচালনায় অনেকটা ব্যত্যয় ঘটাতে পারে। ধরুন নির্বাচন কমিশন, সেটার ব্যাপারে তো আমাদের কোনো আপত্তি নেই, সেটা তো আমরা মেনেই গিয়েছি। বা বিচারপতি নির্বাচন, বা প্রধানমন্ত্রী 10 বছর, এই ধরনের, বা 70 অনুচ্ছেদ। আপনি দেখেন ক্যাটাগরিক্যালি যেই সমস্ত বিষয়গুলো আমাদের প্রয়োজন মোটা দাগে, সেগুলি সব আমরা নিয়েছি। তারপর আমরা বলছি যে আমরা জাতীয় সনদে স্বাক্ষর করব। অর্থাৎ এই কি কি সংস্কার হলো, কি কি হয়নি, কি কি হওয়া উচিত, সব মিলে ঘোষণাপত্রের সাথে সামঞ্জস্য নিয়ে জাতীয় সনদ স্বাক্ষর করা হবে। এই জাতীয় সনদ বিএনপি যদি স্বাক্ষর করে, সেটা আগামী দিনে উনি বলছেন বা আমিও আশা করছি আমরা হয়তো বা দায়িত্ব যেতে পারি, সেটা নির্ভর করে আমাদের কাজের উপরে। তো আমরা ধরে নিচ্ছি আমরা বাই নাও লার্জেস্ট পার্টি। তো সেই ক্ষেত্রে আমরা যদি কমিটমেন্ট করি, এবং কমিটমেন্ট না করলে জনগণ তো রয়েছে। দেখুন, জুলাই 36 কিন্তু আমাদেরকে যার দৃষ্টি ছিল না তার দৃষ্টিশক্তি দিয়েছে, যার বাক শক্তি ছিল না তার বাক শক্তি দিয়েছে, শ্রবণ শক্তি দিয়েছে। এখন আমরা বলতে জানি, করতে জানি। এখন আর এই বাংলাদেশ সেই বাংলাদেশ নয় যে যাচ্ছে তাই করা হবে, এবং জনগণ আগের থেকে অনেক বেশি সচেতন এখন। প্রিন্স ভাই, আপনার কাছে একটু ওই বিষয়টা নিয়ে আবারও ফিরে আসতে চাই। যদি পিএসসি, দুদক সহ 4টি প্রতিষ্ঠানে আসলে নিয়োগটা সংবিধানে যুক্ত করা হয়, তাহলে সেটা কি নির্বাহী বিভাগের কি ক্ষমতা সেখানে খর্ব হয়ে যায়? মানে সমস্যাটা আসলে কোথায়? কেন আপনার কি মনে হচ্ছে যে কেন বিএনপি আসলে এটা চাচ্ছে না? আমি আমার কথা বলতে পারি। বিএনপি ওখানে যে যুক্তিটা বলেছে সেটা হয়তো সামান্য বলতে পারে, মিলন ভাই যুক্তিটা বলেছেন আর উনি বলতে পারবেন। আমরা মনে করেছি যে সংকট হয় কি, আমাদের খুব ছোট্ট করে যদি বলি যে এটা তো একটা পার্লামেন্টারি ডেমোক্রেসি, কিন্তু এই পার্লামেন্টারি ডেমোক্রেসিতে আমরা দেখি যে আমাদের মতো দেশগুলোতে বা বাংলাদেশে অনেকদিন ধরে যিনি প্রধানমন্ত্রী হন, ক্ষমতা তার হাতে থাকে। একদম, এটাই হচ্ছে প্রধান ব্যাপার।
তো ধরেন এই সমস্ত নিয়োগ এটা কে না জানে, সবাই জানে ওর প্রধান কে হবে, কাকে কি করবে, এটা একেবারেই প্রধানমন্ত্রীর হাতে, লিখিত বলেন অলিখিত বলেন সবাই জানে তিনি কি করবেন। সুতরাং এক ব্যক্তির হাতে যদি ওই ধরনের ক্ষমতাটা চলে আসে, তিনি যতই চেষ্টা করুক না কেন, ইচ্ছায় না হোক আর অনিচ্ছায় হোক, ওইটা একটা কর্তৃত্ববাদ ডেভেলপ করে, যে আমি ছাড়া তো আর কেউ নাই, অন্যরাও মনে করে ওনার কাছেই আমাদের সব কিছু প্রভাব, পরিচিতি, যোগাযোগ। হ্যাঁ, আমি তাবেদারি শব্দটি উজাড় করতে চাইলাম না, যে এইরকম জায়গা হয়তো বা আসে। তা সেই জায়গা থেকে আমাদের কাছে মনে হয়েছে, যেহেতু অনেক দিনের অভিজ্ঞতায় এবং এখনো পর্যন্ত কিন্তু আপনি এই ক্ষতটি ইচ্ছা করলে কাল পরশু দূরও করতে পারবেন না, কারণ পুরো সমাজের রন্ধ্রে রন্ধ্রে এই জায়গাগুলো রয়ে গেছে। সুতরাং এই জায়গায় কতকগুলো জায়গায় যদি আমরা সেফটি ক্লজ রাখতে পারি, তাহলে আমাদের কাছে মনে হয়েছে হয়তো চেক অ্যান্ড ব্যালেন্সটা একটু বেশি থাকবে। আচ্ছা, স্রেফ এই কারণে আমরা বলেছি যে এইটার কমিটি, যে কথার এই যে চারটার কথা বললেন, দুদক, মহাহিসাব রক্ষক, সরকারি কর্ম কমিশন, ন্যায়পাল, যে চারটার আজকের আলোচনা ছিল, কারণ আগেরটা ওইটা ঠিকই উনি বলেছেন, যেমন ওইটা তো ওনারা বিএনপি একমত হয়ে গেছে, আমরা সবাই একমত হয়েছি যে নির্বাচন কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান হবে এবং সেই জায়গাটা অসুবিধা হবে না। তা আমরা মনে করেছি যে এইখানে যদি কোনো কিছু লেখার এদিক ওদিক থাকে আমরা করতে পারি, সবটা বলার দরকার নেই, কিন্তু বাছাই কমিটিটা সহ একটা কমিটির রূপরেখা থাকলো যে কারা এটাকে বাছাই করে নিয়ে আসবে, তাহলে অন্তত পক্ষে যে ওই ধরনের কর্তৃত্ববাদী হয়ে ওঠার প্রবণতা একটু কমে যেয়ে আমরা ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ার ধারায় চলে যেতে পারি। এই জন্য আমরা একমত হয়েছি। কিন্তু ওনাদের দিক থেকে মূল কথা উনিও বললেন, ওইখানে ওনারা বলেছেন যে দেখেন আমাদের প্রধানমন্ত্রী, আমরা তো এটা সবাই মিলে একমত হয়েছি যে 10 বছরের বেশি থাকবে না। তা আপনি এরকম 10 বছর যাদেরকে দিচ্ছেন তাকেও যদি হাত পা বেঁধে দেন, কোনো কাজ করতে না দেন, তাহলে তো আমরা আর পারবো না। এটা ওনাদের অভিজ্ঞতায় বলেছে। আমরা যার জন্য বলেছি, যদি বলেন অপশনটা কি, আমরা বলেছি যদি এই ব্যাপারে ঐক্যমত্য না হয়, হবে না, তাহলে এটা জোরাজুরি আমরাও করার পক্ষে না। সেটা কি বাদ পড়ে যাবে নাকি? কোনটা? না, আমার বিবেচনায় বাদ পড়ার ব্যাপার নাই, সেটাও একটু বলি। আমরা যদি ধরে নেন, আমি খারাপটাই বলি, কারণ আমার বিবেচনায় ভালো হয় যদি আমরা এটাকে দুদক সহ অন্যকে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে রেখে এটা করতে পারি। এটা আমাদেরও পজিশন এবং ওইখানে অধিকাংশ দলের, আমি সব দল বা একটা দল না, আরো বেশ কিছু দলের দ্বিমত আছে। আজকে বিশেষভাবে নাহিদ ইসলাম বলেছেন সেটা আছে, উনি তো আর মিটিং এ ছিলেন না, আমি অন্যদের কথা বলছি। আর আসলে মৌলিক সংস্কারে ওনারা কি চান এটার সাথে আমাদের দ্বিমত আছে বা আমি বুঝতে পারি না, কারণ ওইটা নিয়ে মন্তব্য করবো না। আমি বলছি যে এইটা, কিন্তু আমি এইটুকু পজিটিভ বলি, ওই যে যেটা বললেন যে বাদ পড়ে যে নেগেটিভ হবে, আমি তা দেখি না। কারণ আমরা কিন্তু ইউনাইটেডলি সবাই উপলব্ধি করছি যে যদি এটা সাংবিধানিক পার্ট নাও হয়, যারা বলছে তারাও বলছে যে আইন আগে যেটা আছে বা আগে যে আইনে পরিচালিত, এই আইনকে আরও কঠোরতার জায়গায় বা আইনের সেফটি ক্লজ এমনভাবে করতে হবে যাতে করে ওইটা শুধু এক ব্যক্তির হাতে না থাকে, বাছাই কমিটি বা অন্য কিছু আরো অন্যদেরকে দিয়ে করা যায়। এখন এটা ধরেন ওরালি কথা, এখন মানে মুখের কথা, এইটা যারা ক্ষমতায় যাবে তারা যদি এই ধরনের বাস্তবায়ন করে, আর যারা বাইরে থাকবে তারা ক্ষমতায় না গেলেও এইটা যে যদি বাস্তবায়ন না করে, তার বিরুদ্ধে জনগণ নিয়ে যদি তারা কি বলবে যে জনমত গড়ে তুলতে পারে, তাহলে আমার ধারণা এইবার উনি যেটা বললেন ও ব্যাপারেও আমারও সহমত। আমিও মনে করি যে এত সহজ হবে না যে জিনিসটা আগের মতো যে ব্ল্যাঙ্ক চেক দিয়ে করলাম, তাহলে ওই ক্ষমতায় গেলে এই 5 বছর জন্য যে জমিদারিত্ব হয়ে গেছে, আমার মনে হয় না যে ওই জমিদারিত্ব বাংলাদেশের মানুষ। আপনার কাছে একটু এই যে নির্বাচনের তারিখ নিয়ে আমরা এই সপ্তাহে, বিশেষ করে শনিবারে যে 14 দলের সাথে যে বৈঠকটা হলো 14টি দলের সঙ্গে, সেখান থেকে আমরা জানলাম যে এই অগস্টের ফার্স্ট উইকের মধ্যেই একটা নির্বাচনের ডেট ঘোষণা হতে পারে। আপনি কতটা আসলে আশাবাদী যে নির্বাচনের ডেট ঘোষণা এর মধ্যেই হতে পারে কি পারে না, আর সেটা কি ফেব্রুয়ারিতেই হবে কিনা? আপনার মন্তব্য একটু জানতে চাচ্ছি। আমি আশাবাদ ব্যক্ত করব না, আমি দেখছি যে ওনারা যে কাজগুলো করবেন বলে কমিটেড ছিলেন এই কেয়ারটেকার ইন্টারিম গভর্নমেন্ট, সেই কাজগুলো তারা শেষ পর্যায়ে নিয়ে এসছে এবং ওনারা বলেছেন যে এই কাজগুলো যদি শেষ হয় তাহলে আমরা নির্বাচন 31 ডিসেম্বরের মধ্যে দেব। সেটা হলো মোটা দাগের সংস্কার, এবং মোটা দাগের সংস্কারের সাথে আমি দেখেছি আরো অনেক মৌলিক সংস্কার অ্যাড অন হয়েছে। এখন ঝুড়িটা অনেকটা বড় হয়েছে। আর যেহেতু আমাদের স্পিরিটটা এই জুলাই 36 অর্থাৎ আগস্ট 5-এ, এবং উই আর এক্সপেক্টিং যে আমাদের চিফ অ্যাডভাইজার এই দিনে একটা জাতির জন্য এমন একটি স্মরণীয় ভাষণ দিবেন যেখানে এন্ড অফ অল এলামনিস, সবকিছু শেষ হবে। নির্বাচনের একটা ডেটও পেয়ে যাব সেদিন। তিনি যদি সেই জায়গায় নির্বাচন ডেটটাকে ঝুলিয়ে রাখেন তাহলে অসন্তোষী বাড়বে। উনি যেহেতু
ওনাদের কোনো ইচ্ছে নেই এই সরকারে থাকার, এবং ওনাদের কোনো এজেন্ডা নেই, ওনার কোনো দলও করেননি। আবার ওনার যে রকম রিপুটেশন রয়েছে ওয়ার্ল্ড ওয়াইড, সেই জায়গায় উনি সমালোচিত হবেন, এটা কোনো অবস্থাতে মেনে নেবেন না। সব মিলিয়ে আমি দেখছি যে এটা এই 5ই আগস্ট উনি নিশ্চয়ই করবেন, এর বিকল্প আমি দেখছি না। তবে 31 ডিসেম্বর বা ফেব্রুয়ারির 18 তারিখ, যেটা আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব বলেছেন, তিনি একটা কোশ্চেন স্পেস দিয়েছেন যে আরেকটু বেটার স্পেস নিয়ে আপনি করুন যেন আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো নিয়ন্ত্রিত হয়। সেই ক্ষেত্রে আপনি ফেব্রুয়ারির পরে গেলে কিন্তু আর পাচ্ছেন না, তাহলে আপনি ক্লাইমেট, আপনার ওয়েদার খারাপ হয়ে যাচ্ছে, সেই জন্য আপনি রোজার আগে করে ফেলতেই ভালো। সব মিলিয়ে আমি দেখছি যে না, ইনশাআল্লাহ 5ই আগস্ট উনি একটা ঘোষণা দেবেন বলে আমি মোটামুটি মনে বলতে করছেন। পারি। জি, অসংখ্য ধন্যবাদ। একটা বিরতি নেবার সময় হয়ে গেছে। একজন দর্শক আছেন এই মুহূর্তে আমার সঙ্গে, তার প্রশ্নটা নিয়ে একটু বিরতিতে যেতে চাই। দর্শক স্বাগত জানাচ্ছি, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বগুড়া থেকে মোস্তফা বলছি। বলবেন। জি, আমার প্রশ্ন হলো ঐক্যমত্য কমিশনে যে আলোচনাগুলো হচ্ছে, জি, সেই ক্ষেত্রে সেখানে মিডিয়া সংস্কার বিষয়ে কি আলোচনা হচ্ছে, আর মিডিয়ারা কবে তাদের নিজের চেহারার আয়নায় দেখবে? যখনই যাহার তখনই তার, ওরে মিলাদ কুলাটা রবীন্দ্রনাথের ভাষায় বললাম, এটা আপনাদের সংস্কার কবে? আর স্যার দুইজনকে অনেক অনেক ধন্যবাদ। স্যার এহসানুল হক মিলন, ইনি সংস্কার প্রথম শুরু করেছে শিক্ষা ক্ষেত্রে। তার মতো মন্ত্রী আমরা দেখতে চাই, এটা হচ্ছে আমার চাওয়া। রহিম হোসেন প্রিন্স এখনো ক্ষমতা পায়নি, স্যারের প্রতি দোয়া রইল তিনি যেন একটা মন্ত্রী হয়। এই মুহূর্তে আমাদের সঙ্গে আরো একজন দর্শক আছে, তার প্রশ্নটি নিয়ে এই মুহূর্তে শুরু করতে চাই। দর্শক স্বাগত জানাচ্ছি, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। আমি আমি গলন্দ থেকে, রাজবাড়ী গলন্দ থেকে খন্দক আব্দুল মহিত, সাবেক অধ্যক্ষ। জি, আপনাকে স্বাগত, আপনার প্রশ্নটি করবেন। আমি আমার প্রশ্নটা মিলন ভাই এবং প্রিন্স ভাইকে দুজনকে করতে চাই। আপনারা দেখছেন দেশের অবস্থা কিন্তু খুব খারাপ হতে যাচ্ছে, আইন শৃঙ্খলা আস্তে আস্তে ডিটোরিয়েট করতেছে, চাঁদাবাজি ভয়াবহভাবে বেড়ে গেছে, মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। ইতিমধ্যে আবার শুরু হয়েছে কলকাতার থেকে তথ্য সন্ত্রাস, শেখ হাসিনা তৎপর হয়েছে এবং তারা খুব তৎপরতা চালাচ্ছে দেশকে অস্থিতিশীল করার জন্য। এই অবস্থায় কোনো ইন্টিরিয়াম গভর্নমেন্ট দেশের শান্তি শৃঙ্খলাকে রক্ষা করতে পারে না, এবং এটি সত্যি কথা। তাইলে এই নির্বাচনটা দীর্ঘমেয়াদী করে অনেক দূরে নিয়ে সংস্কারের নামে এই যে কালক্ষেপণ, এই ব্যাপারে আপনারা তো যান, প্রতিদিন যাচ্ছেন ওখানে কি আপনারা এই ব্যাপারে সোচ্চার হচ্ছেন? সংস্কার পরে একটা রাজনৈতিক গভর্নমেন্ট আসলে করতে পারবে, কিন্তু কথা হলো যে এর যদি নির্বাচন দেরি করে এই দেশকে এরকম অবস্থার ভিতরে নিয়ে যাচ্ছে এবং জনগণ কিন্তু এত উদ্বিগ্নতার ভিতরে আছেন। আপনাকে ধন্যবাদ, আপনি থাকুন আমাদের সঙ্গে, আপনার প্রশ্ন উত্তরটি আমরা কিছুক্ষণের মধ্যে নিব। এর আগে যে দর্শক ছিলেন তিনি মিডিয়ার সংস্কার নিয়ে কথা বলতে চেয়েছেন। আমি একটু মিলন ভাই আপনার কাছে আসতে চাই। তিনি জিজ্ঞেস করছিলেন যে অনেকগুলো সংস্কারের কথা আমরা আসলে দেখছি, কিন্তু মিডিয়ার ভূমিকাটা যখন যে সরকার আসে আমরা তখন তার হয়ে কথা বলতে দেখি। তিনি সেটা নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন, তিনি বলেছেন যে মিডিয়ার সংস্কার হবে কবে। আপনি কি এটা নিয়ে কথা বলতে চান? হ্যাঁ, ধন্যবাদ। আমার বগুড়া থেকে মোস্তফা সাহেব যেটা বললেন এটা সর্বোপরি সত্য কথা বলেছেন। আমরা দেখেছি সেটা বিগত দিনগুলো, আমি আমার নিজেকে নিরপেক্ষ করতে চাই না। আমরা দেখেছি যে মিডিয়াই দিয়েই এই ফেসিবাদ সৃষ্টি হয়েছে, মিডিয়াই ফেসিবাদকে রক্ষা করেছে এবং সকলেই এই ফেসিবাদের পক্ষে মিডিয়া কাজ করেছে। খুব গুটি কয়েক আমরা দেখেছি। এবং দেখুন, কাকের মাংস কাকে খায় না, কিন্তু যখন দেখলাম একটি মিডিয়াকে বন্ধ করে দেওয়া হয়, আরেকটি মিডিয়া কথা বলে না, একটি সংবাদপত্রকে বন্ধ করে দিলে আরেকটি সংবাদপত্র করে না, একজন সম্পাদককে পেটানো হলে, রক্ত জড়ালে আরেক সম্পাদক কথা বলে না, কীভাবে ডিভাইডেড রুল প্লে করেছিল। অতএব মিডিয়া সংস্কার হওয়ার প্রয়োজন রয়েছে। আজকের প্রেক্ষাপটে মিডিয়া কি স্বাধীন হয়েছে বলুন? আজকেও তো দেখছি কোথাও ডান দিকে বেশি যায়, কোথাও বাম দিকে বেশি যায়। অতএব মিডিয়া হচ্ছে জাতির দর্পণ, এই দর্পণকে ঠিক করতেই হবে এবং মিডিয়া সংস্কার একটি উল্লেখযোগ্য বিষয়। কিন্তু সেইটা তো আসলে সেভাবে গুরুত্ব পায় না। সম্ভবত তার আক্ষেপের জায়গাটা সেরকমই যে মিডিয়া সংস্কার যে গুরুত্ব দিয়ে আসলে করাটা দরকার, সেই সংস্কারের গুরুত্বটা বা সেই মিডিয়া নিয়ে সংস্কারের কথা আমরা সেভাবে আসলে শুনতে পাই না বা দেখতে পাই না, সেটা নিয়ে নিশ্চয়ই তিনি আক্ষেপটি করেছেন। আমি একটু প্রিন্স ভাই আপনার কাছে একটু আসি। এখন যিনি ছিলেন গোয়ালন্দ থেকে অধ্যক্ষ একজন, তিনি প্রশ্ন করছেন যে দেশের অবস্থা দিন দিন আসলে কতটা খারাপ হয়ে যাচ্ছে। তিনি প্রত্যেকটা উদাহরণ দিয়ে বলছিলেন শান্তি শৃঙ্খলা এখন পর্যন্ত এই সরকারের মাধ্যমে ফিরে
আসে নাই। তো সংলাপে কি এই বিষয়গুলো নিয়ে আপনারা চাপ দিচ্ছেন কিনা যে দ্রুত নির্বাচন হলে হয়তোবা দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে, সেটা নিয়ে কি আলোচনা হচ্ছে? না, আমি ধন্যবাদ জানাই ওই রাজবাড়ি থেকে যে খন্দকার সাহেব যেটা বলেছেন, এবং ওনার ক্ষেত্রার্থে বলি যে প্রকৃতপক্ষে আমরা যে ঐক্যমত্য কমিশন আলোচনায় যাই, ওখানে তো সুনির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়, ওইটা হয় না। কিন্তু তারপরেও আমি দায়িত্ব নিয়ে বলছি, উনি যদি মিডিয়া দেখে থাকেন, আমরা কিন্তু দেশের এই উদ্বেগজনক পরিস্থিতিতে এই ধরনের সভায় আমাদের পক্ষে থাকা সম্ভব না বলে আমরা একদিন প্রতীকী 10 মিনিট ওয়াকআউট করেছি, এবং এই কথা কিন্তু আমরা বলছি। কিন্তু ওনার জ্ঞাতার্থে বলি, আমাদেরকে প্রধান উপদেষ্টা যে কয়দিন আগে ডাকলেন, অল্প কথা বলার সময় ছিল, ওনাকে সুস্পষ্টভাবে উনি যে কথাগুলো বলেছেন, এই কথাগুলো বলেছি যে যত দেরি করবেন আপনি পারছেন না, সংকটগুলো বাড়ছে। মবের রাজত্বের কথা বলেছি, নতুন দল তার সম্পর্কে আরো অনেক কথা বলেছি, আমি এর ব্যাখ্যায় যাচ্ছি না। যে বলেছি দ্রুততম সময়ে নির্বাচনের তারিখ ঘোষণা করেন, কারণ একটা নির্বাচিত সরকার যদি দুর্বল সরকার হয়, অনির্বাচিত সরকারের থেকে সেটা অনেক ভালো এবং সংকট দূর করার জন্য জরুরি। সুতরাং এটা কথা বলছি, আমি ওনাকে অনুরোধ করব যে আমরা এটা কিন্তু আমাদের কণ্ঠকে সোচ্চার করছি, আপনারাও বাইরে থেকে কণ্ঠকে সোচ্চার করেন। তবে আমরা আশা করছি, কিছুক্ষণ আগে মিলন ভাই বললেন যে আমরা সরকারের উপরে খুবই প্রেশার এরকম রেখেছি যে কোনোভাবে হোক, আমাদের এই আলোচনায় কিন্তু বলেছিলাম যে আমরা 5 তারিখের মধ্যে আমরা দেখতে চাই যে আপনি নির্বাচন কমিশনকে বলছেন, সরকার তো নির্বাচন তারিখ ঘোষণা করবেন না, নির্বাচন কমিশনকে বলবে যে তোমরা নির্বাচনের তারিখ এই সম্ভব সময় ঘোষণা করো। এবং কিছু আজকে যেমন আমরা দেখলাম যে আমাদের সেনাবাহিনী এবং পুলিশকে উনি কি সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর 3 মাসের জন্য যেসব কথা বলেছেন, আমাদের বিবেচনায় আমাদের পার্টিতে এখনো মনে করি ডিসেম্বরেই সম্ভব। তো সর্বোচ্চ যদি এর বাইরে যায়, যে আলোচনা এখন সর্বমহলে হচ্ছে, কোনোভাবেই ফেব্রুয়ারির 1st উইক অতিক্রম না করা, এবং সেটা আমরা মনে করি খুবই সম্ভব। এবং সরকার দিন যত যাচ্ছে, উনি যেটা বলেছেন ওনার বাইরে আরও আমরা 100টা উদাহরণ দিতে পারি। এবং আমরা বলেছি, বিশেষ করে এই কথা আমি ওনাকে সহ যারা শুনছেন বলি, যেটা আমরা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাকে আমি বলেছি যে আপনি অপশক্তির যে কথা বলছেন, কিন্তু মনে রেখেন বিদেশি সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী অপশক্তি আছে, তারা কিন্তু তাদের সাথে, যে আমেরিকার সাথে গোপন বাণিজ্য চুক্তি, করিডোর দেওয়া সহ নানা ধরনের যে জায়গাগুলো আসছে, দিন যত দেরি হবে তারা কিন্তু এমন এমন প্রচেষ্টা গ্রহণ করবে যা আমাদের গণতন্ত্রের পথে যে হাঁটার যে পথ রচনা আমরা করতে চাই সেটা কিন্তু বাধাগ্রস্ত করতে পারে। সুতরাং এটা দেরি করলে চলবে না। আর আমরা তো দেখছি সরকার তো ইউনাইটেডলি চলতে পারে। তবে আমি আশা করি যে সরকার সেই কাজটা করবে। ভাই, আপনার কাছে একটু আসি, গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে ছাত্রদের দল বলা হতো একটা সময়, এখন জাতীয় নাগরিক পার্টি আছে, তারা বিশেষ গুরুত্ব পেয়েছে বা পাচ্ছে, তাদের অ্যাক্টিভিটিসের প্রতি বিশেষ নজর থাকছে সকলের। তাদের পক্ষ থেকে নির্বাচন প্রশ্নে বলা হচ্ছে যে এখন যারা নির্বাচন করছে, শেখ হাসিনা যদি ক্ষমতায় থাকতো তাহলে তো তারা আরও 4 বছর পর আসলে সেই নির্বাচনটা পেত, তাহলে এখন কেন মৌলিক সংস্কার যেগুলো দরকার সেগুলো কমপ্লিট না করে তারা নির্বাচন নিয়ে এতটা তোড়জোড় করছে, এমন প্রশ্ন করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আপনার কাছে কি মনে হয় যে নির্বাচন নিয়ে কি তো তড়িঘড়ি করার আসলে বিশেষ কারণটা কি? শেখ হাসিনা থাকলে তো আরো 4 বছর অপেক্ষা করতেন। মিলন ভাই, আপনার কাছে আমাকে এটা তো মোটেই না। দেখুন, আমরা তো আন্দোলন করেই যাচ্ছি। 2023-এর 28শে অক্টোবর বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ গণজমায়েত বাংলাদেশের ঢাকা শহরের মাটিতে হয়েছিল। এর আগে আমরা 10টি সভা করেছিলাম 2022-এর ডিসেম্বর থেকে, এবং এই 22টি জনসভা করতে আমাদের 22 জনকে আত্মহতি দেওয়া হয়েছিল। আমরা দেখেছি এই যে জানুয়ারির 7 ইলেকশন 2024-এ করলো, এরপরে যে তার ছন্দ পতন হবে এটা আমরা আল্লাহর রহমতে মোটামুটি বুঝতে পারছিলাম, সুনিশ্চিত ছিলাম। আপনার যে তার 4 বছর অপেক্ষা করতেন না, প্রশ্নই আসে না। তার যে ইকোনমিক্যাল ক্রাইসিস, এবং যেইভাবে সারা দেশে ব্যাপকভাবে মানুষ ফুঁসে উঠেছে, এবং এই দেশের মানুষের চরিত্র আমরা তো জানি, আমরা তো এই দেশের মাটিতেই জন্ম নিয়েছি, এবং শেখ হাসিনা পালানোর সময় এসে গিয়েছে, এটা সকলেই বুঝতে পেরেছে। এই জন্যই লুট তারা বেশি করেছে, বিদেশ টাকা তারা বেশি করেছে, এই দেশে তারা কোনো ইনভেস্টমেন্টই করেনি। আপনি যখন দেখবেন শেখ হাসিনা পরিবার এবং অন্যান্য রাজকীয় পরিবার, অন্যান্য মন্ত্রী পরিষদ কেউ দেশে ইনভেস্ট করছে না, তার মানে কি? আকাশ দেখলেই বোঝা যায় দিনটি কেমন যাবে। শকুন ঘুরে বেড়াচ্ছে, নিচে নিশ্চয়ই মরা লাশের গন্ধ পাচ্ছিল। আমরা তো সেটা নিশ্চিতভাবে আল্লাহর রহমতে বলতে পেরেছিলাম যে আর বেশি দিন নয়। এর মধ্যেই ফানুস হঠাৎ করে ফুস করে চুপসে গেল। সেই জায়গাটি থেকে এই জায়গা আসলো। তার অর্থ এই কি 2029 পর্যন্ত আমরা তাদের লিস্ট দিয়েছিলাম? আমি 2029 পর্যন্ত বিএনপি বসে থাকতো? বিএনপি আন্দোলন করেনি? সারা বাংলাদেশে
বিএনপি কি আন্দোলন করেছে এটা তো জাতি জানে। আর আন্দোলন করার কোন দল ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে? বিএনপি ছাড়া কোন দলই তো ছিল না এত আন্দোলন করা। জামাতকে নিষিদ্ধ করে তাদের তো একদম নিষ্পেষিত করে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। একমাত্র শক্তি, জাতীয়তাবাদী শক্তি বিএনপি আন্দোলন করছিল, এবং আমরা নিশ্চিত ছিলাম যে এইবার আর তার পার হওয়ার সুযোগ নেই। যখন আমি দামি মামি ইলেকশন হলো, আর কি বাকি আছে? নিজের ঘরের ভিতরে যখন গৃহদাহ শুরু হয়েছে, নিজের পার্লামেন্টে যখন একে অপরে শকুনের মতো একে অপরের মাংস খাচ্ছে, ঠিক সেই মুহূর্তে আমরা জানতাম যে তাদের বিদায়ের ঘন্টা বেজে গিয়েছে। সেই জায়গায় কী করে আশা করে রাজনীতি স্পেকুলেশন করতে হলে রাজনীতির পুরাটাকে অ্যানালাইসিস করতে হবে, বুঝতে হবে এই স্বৈরশাসক কতদিন থাকতে হবে। যা বলছে তাদের রূপ কথা বলছে। অর্থাৎ সংলাপে যে সিদ্ধান্তগুলো আসবে বা সনদে যেগুলো ইনক্লুড হবে, যেটি বলছে এনসিপি যে মৌলিক সংস্কার ছাড়া তারা নির্বাচনে যাবে না, মৌলিক সংস্কারগুলো অ্যাপ্লাই করবে কি তাহলে নির্বাচিত সরকার এসে? শুনুন, প্রথম হচ্ছে কি নির্বাচনে যাব না, দিস ইজ এ ভেরি আনডেমোক্রেটিক ওয়ার্ড। যেগুলি আমরা হাসিনার মুখে শুনেছি, যেগুলি আমরা এরশাদের সময় শুনেছি, এই শব্দগুলি আমরা আর শুনতে চাই না। আমাদেরকে পজিটিভলি থাকতে হবে। নির্বাচনে যাব এবং যা সংস্কার করার কথা তা করব, প্রতিযোগিতার মধ্যে দিয়ে বেরিয়ে আসবো। এবার না পারবো আগামীবার আসবো। এবারেই আপনি হঠাৎ করে ক্ষমতায় যেতে চান, এই ধরনের হলে তো হাসিনার চরিত্রের সাথে আমাদের চরিত্রের কোনো পার্থক্য করার সুযোগ নেই। হাসিনাও চেয়েছে আমাকেই থাকতে হবে, আপনিও যদি বলেন আপনাকেই থাকতে হবে, আর আপনি যদি বলেন আমরা নির্বাচনে যাব না, নির্বাচন হতে দেব না, তাহলে কি আপনি রাজা চেক দিচ্ছেন? কাকে চেক দিচ্ছেন? এই জাতিকে চেক দিচ্ছেন? এই জনগণকে চেক দিচ্ছেন? আজকে এই আন্দোলনে কি শহীদদের জনগণ নেই? আমার মা, বোন, শিশু হতে সবাই, সকলের এই আত্মহত্যের বিনিময়ে এই স্বাধীনতা, এই বিপ্লব আমরা করেছি। একজন দর্শক এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন, তার সাথে যুক্ত হতে চাই। দর্শক স্বাগত জানাচ্ছি। কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। জি, আসসালামু আলাইকুম। আমার নাম মনির, পুরানা ঢাকা থেকে। ওয়ালাইকুম সালাম, আপনার প্রশ্নটি করবেন। আমার প্রশ্ন আছে মিলান স্যারের কাছে। জি, প্রশ্নটা হলো এই যে বর্তমান সরকার যে আমেরিকার সাথে 25টা বোয়িং বিমানের চুক্তি করতে যাচ্ছে, এটা কি এই সরকারের আন্ডারে পড়ে কিনা? মানে এই সরকারের এখতিয়ার আছে কি না বা ক্ষমতা আছে কি? আপনাকে আরেকটা ধন্যবাদ। প্রশ্ন হলো যে আগামীতে যদি বিএনপি ক্ষমতায় আসে, তাহলে যে মেধার ব্যাপারে বই যেমন সরকার ফ্রি দেয়, কিন্তু আবার দেখা যায় যে আমার মেয়ে পড়ে এলো ক্লাস 4-এ, বই ফ্রি পেলাম 2-3 মাস পরে, কিন্তু তারা 1800 টাকার ই কেনা লাগছে, নোট বই কেনা লাগছে। ওনারা যদি ক্ষমতা আসে, তাই নোট নির্ভর শিক্ষা থাকবে নাকি বই নির্ভর শিক্ষা থাকবে? অসংখ্য ধন্যবাদ। চমৎকার দুটি প্রশ্ন আপনার কাছ থেকে পেয়েছে। থাকুন আমাদের সঙ্গে। আমি এই মুহূর্তে একটু প্রিন্স ভাইয়ের কাছ থেকে আসতে চাই নির্বাচন প্রসঙ্গ নিয়ে। জামাতের সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি বলেছেন জামাতে ইসলামী নির্বাচনে প্রস্তুত আছে, তবে তাদের একটা আশঙ্কা কাজ করছে যে সবার জন্য সমান সুযোগ এবং লেভেল প্লেইং ফিল্ড সেটি এখনো তৈরি হয়নি। আপনার কাছে কি মনে হয়? না, একটা নির্বাচন তো আমার বিবেচনায় তৈরি তো সবারই থাকার কথা, কিন্তু লেভেল প্লেইং ফিল্ড বলতে যেটা বুঝি এক এক দলের এক রকম, ওনারা হয়তো একরকম বুঝি, আমরা একরকম বুঝি, সেটা নিয়ে আসলে এখন আলোচনাই হয়নি। সেটা তো আমাদের ক্ষোভ, আমরা প্রতিবারই বলছি, এবং সেই আলোচনাটা একটা প্রধানত করতে হবে নির্বাচন কমিশনকে। কিন্তু নির্বাচন কমিশন আমরা দূর থেকে শুনতে পাচ্ছি যে ওনারা এটা করছেন ওটা করছেন। ওই যে দেখি না, যে মাঝে দেখলাম যে কি পোস্টার থাকবে না, অন্য কিছু সিদ্ধান্তগুলো নির্বাচন কমিশন থেকে সরাসরি আসছে, কিন্তু আমরা পত্রিকায় দেখছি। কিন্তু এই কথাগুলো ওই যে লেভেল প্লেইং ফিল্ডের কথা, যেমন আমাদের মূল হচ্ছে ভোটে দাঁড়ানো এবং ভোট দেওয়ার সমান অধিকার থাকতে হবে। তার জন্য আরপিও আমাদের যেটা আছে বা নির্বাচন কমিশনের যে ক্ষমতা আছে, সেই ক্ষমতার মধ্যে কিন্তু অনেক কিছু করা যায়। আরও যদি কোনো নিয়মকানুন পাল্টাতে হয় সেটা সরকারকে বলে করা যাবে। কিন্তু আমরা এই যে এখন ঐক্যমত্যের যে আলোচনায় আছি, এর মধ্যে এমনভাবে ঢুকে আছি, এই আলোচনা কিন্তু ঢুকতে পারি, যেটা আমরা প্রতিবার অভিযোগ করি। যদি একটু জানতে চাই যে সংলাপ তো প্রায় শেষের দিকে চলে এসেছে, আপনাদের কি এরকম ইচ্ছা আছে কিনা যে নির্বাচন কমিশনের কাছে আপনারা? আমরা এই খালি আমরা তো নির্বাচন কমিশন আমরা প্রতিদিনই বলি বাবা আজকে বা কালকের মধ্যে শেষ করেন। এইটা শেষ না হলে ওইখানে যেহেতু সময় দিতে হচ্ছে, বা এখন মিডিয়ারও তো অ্যাটেনশন এই দিকে, আমরা নির্বাচন কমিশনের সাথে কথাই বলতে পারছি আর নির্বাচনের ডেটটাও তো এখানে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, খুবই করা সম্ভব। তবে আমি মনে করি যদি সরকারের সদিচ্ছা থাকে এবং রাজনৈতিক দলগুলোর আমাদের অন্ততপক্ষে লেভেল প্লেইং ফিল্ডের পক্ষে আমরা ঐক্যমত্য হই, তাহলে এই লেভেল প্লেইং ফিল্ডের জন্য যে আইন কানুন যে সংস্কার, এটা 15 দিন 1 মাসই যথেষ্ট সময়, তার মধ্যে আমাদের করে যেতে পারবো। মিলন ভাই, দর্শকের প্রশ্নগুলো নিয়ে আপনার কাছে আসি। 25টি বোয়িং বিমান কেনার এখতিয়ার এই সরকারের আছে কিনা আমেরিকার সাথে যে চুক্তিটি হচ্ছে সেটা নিয়ে প্রশ্ন করেছেন। সেই সাথে শিক্ষা ব্যবস্থার একটি বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে নোট বই নির্ভর শিক্ষা ব্যবস্থা হবে কিনা যদি বিএনপি ক্ষমতায় আসে, কেননা তার ক্লাস 4-এ পড়া মেয়ের জন্য তাকে ফ্রিতে বই পেলেও 1800 টাকার নোট বই কিনতে হয়েছে।
হ্যাঁ, ধন্যবাদ। ওনাকে উনি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। এই সরকারের মেয়াদ এবং স্থায়িত্বের ভিতরে 25টি বোয়িং কিনা আদৌ সম্ভব না। আর বাংলাদেশ কখনো একসাথে 25টি বোয়িং বিমান কিনতেও পারবে না। সেই ধরনের আমাদের বিলিয়ন্স অফ ডলার সারপ্লাস আমাদের নেই। বা আমরা যদি বোয়িং কিনতেও পারি, আমাদের এই ধরনের রাউট নেই যে আমরা বিমানগুলি চালাবো। আমেরিকান গভর্নমেন্ট এখনও আমাদেরকে জেএফকেতে পারমিশন দেয়নি, আমাদের ক্যালিফোর্নিয়াতে পারমিশন দেয়নি, আমাদের আমেরিকার বড় বড় এয়ারপোর্টগুলি আমরা পারমিশন পাইনি। হয়তো বা এই নেগোসিয়েশন আমরা পারমিশনটা পেতে পারি, এক ধাপ এগোতে পারি। কিন্তু কথা হচ্ছে যে এটা ট্রেড গ্যাপ যেটা রয়েছে 8 বিলিয়ন ভার্সেস 2 বিলিয়ন, আমরা 2 বিলিয়ন ইম্পোর্ট করি, 8 বিলিয়ন এক্সপোর্ট করি। এই গ্যাপটাকে ন্যারো ডাউন করার জন্য গভর্নমেন্ট এই প্রপোজালগুলো দিচ্ছে, কিভাবে গভর্নমেন্ট যেই জিনিসগুলো বাই করে সেই জিনিসগুলো আমেরিকা থেকে কিনে এই ট্রেড ইমব্যালেন্সটাকে একটা ব্যালেন্স সিচুয়েশন আনার জন্য। কারণ আমাদের যে গার্মেন্টস ইম্পোর্টার আছে তারা হয়তো তুলা কম দামে যেখানে পাবে সেখান থেকে আনবে, সেই কারণে বেশি দামে নেওয়ার হ্যাঁ, সেই জন্য গভর্নমেন্ট চাচ্ছে যে গভর্নমেন্ট যেগুলি বাই করবে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, সেই জায়গায় তারা আমেরিকার ট্রেড গ্যাপটাকে ফিল আপ করে এখন আমরা রিনিগোশিয়েট করতে যাচ্ছি, বোধহয় আগামী দিনে টিম যাচ্ছে, সেই জন্য এই কথাগুলো বলা হয়েছে। অবভিয়াসলি নেক্সট গভর্নমেন্ট এই ডিসিশনগুলো নিবে। এখন আসেন বইয়ের ব্যাপার। দেখুন, আমি মনে করি আগামীতে যদি জাতীয়তাবাদী সরকার, বিএনপি সরকার যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসে, এই স্কুলের বইগুলোকে আমরা চেঞ্জ করে এগুলোকে আমরা ট্যাবে নিয়ে যাব। কারণ ট্যাবের ভিতরে আমরা একটি ট্যাব একজনকে দিলে সেটা অটোমেটিক্যালি আমরা আপগ্রেডেড করতে পারবো এবং তাদেরকে আধুনিকায়তন করতে পারবো। সেই জন্য আমাদের ইচ্ছা যে উইল প্ল্যান যে আমরা এগুলিকে ট্যাব নিয়ে যাব। 2 নম্বর হচ্ছে উনি বলতেছেন যে বিনা 1800 টাকা দিচ্ছেন নোট বই কেনার জন্য। আপনার মনে আছে নিশ্চয়ই মনির সাহেব, আমি যখন দায়িত্বে ছিলাম তখন নোট এবং গাইড বই নিষিদ্ধ ছিল। আমি নিজে আপনার বাংলা বাজারের এই বই মার্কেটে গিয়ে রেট দিয়েছিলাম এবং গাইড বই নোট বই নিষিদ্ধ করেছিলাম এবং ক্লাসরুম এডুকেশনকে আমি সবচেয়ে প্রাধান্য দিয়েছিলাম। এবং আফটার দ্য ক্লাস টিউটরিং হবে স্কুলের টিচাররা, কলেজের টিচাররা যে সমস্ত ছেলে মেয়েদের নিজেদের প্রয়োজন সেই জন্য ইন হাউস টিউটরিং এর ব্যবস্থা করা হয়েছিল। সেটা হচ্ছে, কিন্তু সেটার জন্য তো আলাদা পেমেন্ট করতে হচ্ছে তাদেরকে। না, সেটা তো নোট বইতে হচ্ছে। আমাদের সময় সেটা ছিল না এবং সেটা করতে দেই নেই, অ্যাবসলিউটলি না। এই যে কোচিং হাউসগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছিল, ইন হাউস টিউটরিং এর ব্যবস্থা করা, যেটা উন্নত বিশ্বে যে টিচার দেখে কোন স্টুডেন্ট কোনটাতে উইক, সেই জায়গায় তাকে সেই সাপোর্ট সিস্টেম দিয়ে তাকে সেই জায়গাগুলিকে আবার পড়ানো শেখানো, এইটা হবে ইন হাউস স্কুলের ভিতরে, নট আউট অফ দ্য পেরিফেরি হবে। আর বইয়ের ব্যাপারে তো আমি বললাম এই নোট গাইড তো অদৃশ্য হয়ে গিয়েছিল এবং আগামী দিনে অদৃশ্য হয়ে যাবে, আপনি খুঁজেই পাবেন না তাদেরকে। আপনি ওই যে বাংলায় গ্রাম দেশে বলে না, বাটি চালা দিলেও খুঁজে পাবেন না। ইউ জাস্ট ওয়েট এন্ড সি। আমরা আসলে শিক্ষা ব্যবস্থার ব্যাপক উন্নতি হোক সেই প্রত্যাশাই রাখছি। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই আলোচনায় যুক্ত হওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। শুভরাত্রি।